আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে ইলিশ রপ্তানি নিয়ে তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রল এবং আমাদের মূল গণমাধ্যম বা মূল ধারার যে সকল গণমাধ্যম রয়েছে সেখানেও ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা হচ্ছে, তবে সীমিত পরিসরে। কিন্তু সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ, একেবারে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা আছেন তারা সহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন সব বিশ্রী এবং আজে বাজে কথা বলছেন যা কিনা এখানে বলা সম্ভব নয়। অনেক বাংলা গান রয়েছে এবং সে সকল গান গাওয়া হচ্ছে। অনেক প্রবাদ রয়েছে যে এত যখন কর্মকাণ্ড করবেন তো এত ঢং করার কি দরকার ছিল। যেমন আমাদের এই যে 2009 থেকে এ পর্যন্ত, 2009 না, ঠিক 2006 থেকেই আমরা মূলত কন্টিনিউয়াসলি ভারতের প্রতি আমাদের যে ক্রোধ, ক্ষোভ, অবিশ্বাস, সন্দেহ এটি বেড়ে যাচ্ছে এবং আমরা সাধারণ মানুষ ভারতকে অবন্ধু রাষ্ট্র হিসেবে মনে করছি। অন্যদিকে এই সরকার যখন শুরু করলো, এক সপ্তাহের মধ্যে সরকারের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন ডক্টর আসিফ নজরুল, এবং তার জনপ্রিয়তা ডক্টর ইউনূসের চাইতেও ছাত্র সমাজে বেশি এবং জনগণের মধ্যে বেশি, এবং তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তো তিনিও এই সময়টিতে ট্রলের শিকার হলেন। এর কারণ হলো এই ভারত ইলিশ রপ্তানি নিয়ে বহু বছর আগে তিনি বলেছেন যে এটা ঠিক হচ্ছে না। তিনি আবেগ প্রকাশ করেছেন যে তাকে যদি কেউ সুযোগ দেয় বা তিনি যদি ভবিষ্যতে সুযোগ পান রাষ্ট্র পরিচালনার জন্য এই করবেন। তো ওই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে যখন আমরা খবর জানতে পারলাম যে সরকার ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এটা বন্ধুত্বের নমুনা স্বরূপ। দ্বিতীয়ত, ভারতের যে এখন পুজো হচ্ছে সেই পুজোয় প্রতি বছরই আমরা ইলিশ পাঠাই। এবছর ইলিশ পাঠাবো, এটা নিয়ে কোনো আবেগ দেখানো যাবে না। এবং এই যিনি মৎস্য উপদেষ্টা কবি ফরহাদ মাজহারের ওয়াইফ, আমাদের ফরিদা ভাবি, তো তিনি শান্তশিষ্ট নরম প্রকৃতির একজন শ্রদ্ধেয়া মহিলা। তো তিনি যখন বললেন যে ইলিশ ভারতে রপ্তানি করা হবে না, মানুষ তাকে একেবারে রীতিমতো লেডি উইথ দ্য ল্যাম্প, কিংবা তাকে ইন্দিরা গান্ধী অথবা মার্গারেট থ্যাচার বা মেনাহাম বেগিন, ইসরায়েলের যে মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন মেনাহাম বেগিন, তো তাদের মতো লৌহ মানবী বানিয়ে ফেললেন এই ফরিদা আপাকে বা ফরিদা ভাবিকে। যে কথা তো এরকম হওয়া উচিত, করবো না ভারতে ইলিশ রপ্তানি, আমাদের ইলিশ বেশি হলে আমরা পচিয়ে ফেলবো, কিন্তু আমরা ভারত আমাদেরকে এত কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে ইলিশ খেতে দেব না। তো যেটা বলছিলাম, এখন সেই যে ভারত বিরোধিতা, সেই বিরোধিতার সুফল আমরা পেয়েছি। গণঅভ্যুত্থান হয়েছে, জনগণ ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের পতনের যে প্রধানতম কারণ 1, 2, 3 এরকম 3টি কারণ যদি বলা হয়, তার মধ্যে প্রো ইন্ডিয়ান অর্থাৎ অতিরিক্ত ভারত প্রীতি, মোদী প্রীতি, এই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তো সেই শেখ হাসিনার পতনের উপরে যে মসনদ রচিত হয়েছে, সেই মসনদের উপর বসে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে শেখ হাসিনা সম্পর্কে বললেন যে তার উচিত বা তাকে চুপ থাকতে হবে, এবং ভারতকে বললেন যে শেখ হাসিনার ব্যাপারে যদি ভারত বাড়াবাড়ি করে এটি খুবই অবন্ধু সুলভ হবে, এবং তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলার অঙ্গীকার ব্যক্ত করলেন। এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে সীমান্তে
এখন থেকে বিএসএফ কে আর পিঠ দেখাবে না, একটা গুলি চললে আর একটা গুলি চলবে, এইরকম একটা মেসেজ যখন দেওয়া হলো, সমস্ত বাংলাদেশ খুশিতে টকবক করলো যে না, অনেকদিন পর আমরা একজন নেপোলিয়ন বোনাপার্টকে পেয়েছি, একজন জুলিয়াস সিজারকে পেয়েছি, বাপের বেটা বটে। এই ডক্টর ইউনূস সাহেবকে যদি আরো 10 বছর আগে আমরা ক্ষমতায় বসাতাম, আমাদের এত দুর্গতি হতো না, এরকম আফসোস করছেন। তারপর এখানে মূল ব্যাপারটা হলো যে মানুষের যে আবেগ, এই আবেগের পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের দেশে মাঝে মধ্যে কাঁচামরিচের সংকট প্রবল হয়ে যায়, এবং ভারত থেকে কাঁচামরিচ আসছে, ভারত থেকে পেঁয়াজ আসে, রসুন আসে, চাল আসে, ডাল আসে, এবং ভারত যখন এই বিপদে পড়ে দুনিয়ার কোথাও খাওয়াতে পারে না, তখন অনেক সময় এরা ডাম্পিং স্টেশন হিসেবে বাংলাদেশে ব্যবহার করে, কম দামে গরু ছেড়ে দেয়। এবং অন্য যখন তাদের দরকার হয় তখন তারা এই গরু, একটা গরু দেবে না, আর যখন দরকার হয় তখন হাজার হাজার গরু তারা করে কি সীমান্ত নিজেদের জিম্মায় পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশে তারা এই গরুগুলো বিএসএ পাচার করে। স্বয়ং যাকে বলা হয় এই গরু পাচারকারী এই গ্রুপের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত, লক্ষ লক্ষ গরু পাচার করে দিয়ে আমাদের এই খামারিদেরকে তারা শেষ করে দেয় 1 বছর 2 বছর পর পর। আবার করে কি কৃত্রিম সংকট সৃষ্টি করে পুরো বাজারের, আমাদের যে মাংসের যে বাজার, এটাকে অস্থির করে দেয়। আপনি চিন্তা করেন যে কলকাতাতে 1 কেজি গরুর মাংস যদি 200 রুপি হয় বা সর্বোচ্চ 250 রুপি হয়, আমাদের দেশে কেন 800 টাকা হবে? এই যে কি, কেন আমাদেরকে এই সময়টাতে একটা বছর না হয় দিতেন না? মানুষের সেন্টিমেন্টকে, আপনি তো সেন্টিমেন্টের উপর ভরসা করে আসছেন। আমরা তো জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভোট দেইনি, তাকে বানাইনি, আমাদের আবেগের উপর আপনি বসে আছেন। সেই আবেগটাকে না হয় এই 1টি বছর যদি আপনারা সম্মান করতেন, যে জনগণের এই আবেগকে সম্মান করে আমরা এই বছর দিতে পারলাম না, যদি রেড একটা চিঠি দেওয়া হতো যে উই আর সরি, আগামী বছর আমরা দেখব, কি হতো এমন বলেন? তা না করে এই যে এখন বীরের মতো 3000 মেট্রিক টন যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলো, হয়তো 3000 টন যাবে না, 1000 টন যাবে বা 4000 টনও যেতে পারে, সীমান্ত দিয়ে পাচার হয়ে আরো 10,000 টন যেতে পারে, ডাজ নট ম্যাটার। কারণ আপনি যখন রপ্তানির অনুমতি দিবেন তখন চোরা কারবারিরাও বসে থাকবে না, তারা চিন্তা করবে যে যদি সীমান্ত দিয়ে আমরা এটা পাঠানোর, ভারতের একটা মানচিত্র তৈরি করে অশোক চক্র নাম দিয়ে, সম্রাট অশোকের জমানাতে যে বৃহত্তর ভারত ছিল এরকম একটা মানচিত্র তারা পার্লামেন্ট ভবনে টানিয়ে রেখেছে। ইট মিনস আগামী দিনে ভারত বাংলাদেশকে দখল করবে, আর আমরা সেই ভারতকে পুজোর সময় ইলিশ পাঠাবো 3000 মেট্রিক টন, এবং সেটা না হয় আওয়ামী লীগ পাঠালে মানা যেত, কিন্তু যে ডক্টর ইউনূস, যে ফরিদা ভাবি, যে ডক্টর আসিফ নজরুল, যারা এত সুন্দর করে বললেন, এমন একটা ভাবসাব দেখালেন যে এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে একেবারে রীতিমতো চোখে চোখ রেখে কথা বলবো, এক চুল ছাড় দেওয়া হবে না, এবং শেখ হাসিনা বাড়াবাড়ি করলে এটা করবো, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গা, তারপর আর বললাম না। তো এরকম লম্ফজম্প দেওয়ার পরে হঠাৎ করে মিউ মিউ ভিজা বিড়াল হওয়ার রিজনটা কি, কারণটা? ভারতকে যারা ভালোবাসে তাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা, তো শেখ হাসিনাকেও তারা ঘৃণা করেন। এবং এই কারণে কিন্তু দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের চাইতে কেবলমাত্র ইউটিউব করে, ফেসবুক করে অনেকগুলো প্রবাসী বাঙালি তারা বেশ জনপ্রিয় এবং প্রভাবশালী ইনফ্লুয়েন্সার, তারা যে কোনো একটা কথা বললে, লিখলে আমাদের সমাজে প্রতিক্রিয়া তৈরি হয়। ভারতের ধ্রুব রাঠির পর্যায়ে না হলেও, ধ্রুব রাঠি ভারতের এখন সামাজিক মাধ্যমের সবচেয়ে প্রভাবশালী, এবং নরেন্দ্র মোদীর আজকে দুরবস্থার জন্য দায়ী করা হয় ধ্রুব রাঠি ইজ দ্য মেইন ম্যান।
তো এরকম আমাদের সামাজিক মাধ্যমে এরকম কোনো ধ্রুবরাশি নেই, কিন্তু যার যার অবস্থানে অনেকেই কিন্তু অন্তত 10 লাখ থেকে শুরু করে 1 কোটি মানুষের উপর প্রভাব বিস্তার করেন, এরকম অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট তৈরি হয়ে গিয়েছেন। তো যারা তৈরি হয়েছেন তারা কিন্তু ভারত বিরোধিতাকে পুঁজি করেই কিন্তু এই কাজগুলো করেছেন, এবং তার ফলে কিন্তু দেখেন এই যারা গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে কাজ করেন তাদের ছান, ইনক্লুডিং সেফায়েতুল্লাহ সেফুদা, মানে সকলেই দলমত নির্বিশেষে তারা যে জনপ্রিয়তা অর্জন করেছেন, 1 নম্বর হলো তারা সকলেই ভারত বিরোধী দেশের বাইরে। এগুলোর ফলে আমরা একটা প্ল্যাটফর্ম চাচ্ছি দীর্ঘদিন ধরে, ভারত বিরোধী একটা প্ল্যাটফর্ম, যারা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে তাদেরকে আমরা হিরো মনে করব। এই যে আমাদের দেশের বাইরে অনেকগুলো সামাজিক মাধ্যমের অ্যাক্টিভিস্ট রয়েছে, সম্মিলিত প্রচেষ্টাতে যে প্রচার চলেছে, প্রোপাগান্ডা চলেছে, যা এই ছাত্রদের আন্দোলনকে রীতিমতো ফুয়েল দিয়েছে, জ্বালানি দিয়েছে এবং এটিকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।